আমরা ক্লাস 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে 2 নম্বর চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করব। ক্লাস 12-এর 2 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিংয়ের সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা সবারই রয়েছে। তো দেখে নেওয়া যাক নেটওয়ার্কিং বলতে কি বোঝায়। 2 বা ততোধিক কম্পিউটারকে যখন কেবল বা বেতারের সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত করা হবে তথ্য আদান প্রদান করবার জন্য, তখন সেটাকে বলা হবে নেটওয়ার্কিং। যখন 2 বা তার বেশি কম্পিউটারকে তারের সাহায্যে অথবা বেতার ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত করা হবে তথ্য আদান প্রদান করার জন্য, তখন সেটাকে বলা হবে নেটওয়ার্কিং। খুব সিম্পল ব্যাপার। যখন অনেকগুলো কম্পিউটার বা দুটো কম্পিউটার, মিনিমাম দুটো, তার বেশিও হতে পারে, একসাথে কানেক্টেড থাকবে ডেটা ট্রান্সফার করার জন্য, সেটাকে বলা হচ্ছে নেটওয়ার্কিং। এর গুরুত্বটা কি? সম্পদের মিলিত ব্যবহার। ধরে নেওয়া যাক একটা অফিসে 10খানা কম্পিউটার রয়েছে। তো সেই 10খানা কম্পিউটারের জন্য 10খানা আলাদা করে প্রিন্টার থাকার দরকার নেই। যদি সবকটা কম্পিউটার এবং প্রিন্টারটা নেটওয়ার্কে কানেক্টেড থাকে, তাহলে দেখা যাবে যে একটা প্রিন্টারেই 10খানা ডিভাইস কাজ করতে পারবে। মানে যে কম্পিউটারের দরকার পড়বে সেই কম্পিউটারটা প্রিন্ট করবে। এটা হচ্ছে রিসোর্সের সম্মিলিত ব্যবহার, সম্পদের সম্মিলিত ব্যবহার। এক্ষেত্রে খরচাটা অনেকটা কমে যাচ্ছে। 10খানা ডিভাইসের জন্য আলাদা করে 10খানা প্রিন্টার কেনার দরকার নেই। নেক্সট হচ্ছে 2 নম্বর পয়েন্ট, তথ্যের সুরক্ষা। ধরে নেওয়া যাক কোনো একটা অফিসে 10খানা কম্পিউটার রয়েছে এবং এদের একটা কেন্দ্রীয় কম্পিউটার রয়েছে। এখানে যে সমস্ত লোকগুলো কাজ করেন তারা সমস্ত ডেটাগুলোকে সেভ করেন এই কম্পিউটারে। নিজের কম্পিউটারে সেভ না করে যে সেন্ট্রাল কম্পিউটারটা রয়েছে সেই কম্পিউটারে ডেটাগুলোকে সেভ করা হয়। এর ফলে কি হবে, পরের দিন যখন ভদ্রলোক আবার কাজে বসবেন, এই কম্পিউটারে যিনি কাজে বসছেন তিনি নির্দিষ্ট লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে এই কম্পিউটারটা থেকে ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবেন। তার ফলে ডেটাটা সিকিওর থাকছে। যেহেতু লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে লক করা থাকছে, সেক্ষেত্রে ডেটাগুলো সিকিওর হচ্ছে। আরও একটা সুবিধা রয়েছে, পরের দিন দেখা গেল যে এই কম্পিউটারটা খারাপ হয়ে গেছে, ভদ্রলোককে বসতে হলো এই কম্পিউটারে, তো সেক্ষেত্রে ডেটা লস হওয়ার ব্যাপার নেই। যেহেতু ডেটাগুলোকে এখানে স্টোর করা রয়েছে, তাই এই কম্পিউটারে বসেও সেম লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে ভদ্রলোক ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। মানে ডেটা সিকিওর থাকছে, চুরি হওয়ার ভয় নেই, এবং তার সঙ্গে ডেটাটা হারিয়ে যাওয়ারও, নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা কম। এক্ষেত্রে যদি কোম্পানির ম্যানেজার ডেটাগুলোকে ব্যাকআপ নিতে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে প্রত্যেক কটা কম্পিউটারে গিয়ে ব্যাকআপ নিতে হচ্ছে না। কারণ ডেটাগুলো যেহেতু একটা কম্পিউটারের মধ্যেই স্টোর করা রয়েছে, সেই কারণে এই কম্পিউটারটা থেকে ডেটাটাকে ব্যাকআপ নিলেই হয়ে যাবে। আশা করি জায়গাটা বোঝাতে পারলাম। একটা অফিসে অনেকগুলো কম্পিউটার রয়েছে, সবকটা কম্পিউটার কানেক্টেড রয়েছে একটা সেন্ট্রাল কম্পিউটারের সঙ্গে। একটাই কেন্দ্রীয় কম্পিউটারের সঙ্গে কানেক্টেড রয়েছে। তারা যে সমস্ত কাজগুলো করছে সেটা স্টোর হচ্ছে এই কম্পিউটারটাতে। তার ফলে কি কি সুবিধা হবে, পরের দিনকে দেখা গেল যে এই কম্পিউটারটা খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে কোনো একজন ব্যক্তি এই কম্পিউটারে বসে তার নির্দিষ্ট লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবেন। ডেটা লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং যেহেতু লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে, সেক্ষেত্রে ডেটাটাও হবে সিকিওর। আর এছাড়াও যদি ডেটাগুলোকে ব্যাকআপ নিতে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ডেটা ব্যাকআপ নেওয়ার জন্য সবকটা কম্পিউটার থেকে ইন্ডিভিজুয়ালি ডেটা ব্যাকআপ নিতে হবে না। যে সেন্ট্রাল কম্পিউটারটা রয়েছে সেখান থেকে ডেটা ব্যাকআপ নিলেই ডেটা ব্যাকআপ নেওয়া হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পয়েন্টে কি বলছে? নেক্সট পয়েন্টে বলছে ওই যে তথ্যের সংরক্ষণ, যেটা আমরা বললাম। কোনো একটা কম্পিউটার যদি খারাপ হয়ে যায় হঠাৎ করে, সেক্ষেত্রে ডেটা লস হওয়ার সম্ভাবনা নেই। এটাই হচ্ছে তথ্যের সংরক্ষণ, যেহেতু সেন্ট্রালাইজড কম্পিউটারে ডেটাগুলো স্টোর করা হচ্ছে। নেক্সট হচ্ছে ট্রান্সমিশন অফ ডেটা, তথ্যের আদান প্রদান। যদি সবকটা কম্পিউটার একটা নেটওয়ার্কে কানেক্টেড থাকে, এরা নিজেদের মধ্যেও তথ্য আদান প্রদান করতে পারবে খুব সহজেই।
এই তথ্যের আদান প্রদানটাকে বলা হচ্ছে ইডিআই, ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। মানে এই সমস্ত কানেক্টেড কম্পিউটারগুলো নিজেরা নিজেদের মধ্যে ভিডিও মেসেজ বা টেক্সট মেসেজ বা ইমেজ বা যে কোনো ডকুমেন্ট, এই সমস্ত ফাইলগুলোকে ট্রান্সফার করতে পারবে, যেহেতু এরা ইন্টারনেটে কানেক্টেড রয়েছে। তো এই ইন্টারনেটের ডেটা ট্রান্সফারটাকে বলা হচ্ছে ইডিআই, ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। খুব সিম্পল ব্যাপার, 5টা পয়েন্ট রয়েছে। 5টা পয়েন্ট পড়বে, পড়ে নিজেদের ভাষায় লিখবে। আমি বলছি না বইয়ের ভাষায় লিখতে, পুরো কনসেপ্টটাকে আমি ক্লিয়ার করে দিলাম, নিজেরা নিজেদের মতন করে গুছিয়ে লেখো। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে নেটওয়ার্কের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ নেটওয়ার্ক। ফার্স্ট পয়েন্টে বলছে ইমেল পাঠাতে। আগেকার দিনে চিঠি পাঠানোর জন্য চিঠি লিখে সেটাকে পোস্ট অফিসে পোস্ট করতে হতো এবং সেটা রিসিভারের কাছে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5-6 দিন লেগে যেত, কখনো কখনো তার থেকেও বেশি সময় লেগে যেত। এবং তার থেকেও একটা বড় সমস্যা হচ্ছে যে চিঠিটা মাঝখানে হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। তো ইমেলের মাধ্যমে চিঠি পাঠালে তো সেক্ষেত্রে কয়েক সেকেন্ডের মধ্যেই চিঠিটাকে পৌঁছে দেওয়া যায় এবং সেটা খুব সিকিওর থাকে, হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বা ভুল ব্যক্তির দ্বারা রিসিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। নেক্সট হচ্ছে ফাইল শেয়ারিং। আমি যে কোনো ডকুমেন্ট, যে কোনো ফাইল, যে কোনো ছবি আমি এগুলোকে সেন্ড করতে পারি। নেটওয়ার্কিংয়ের সবথেকে বড় সুবিধা হচ্ছে কোর ব্যাংকিং সিস্টেম। কোর ব্যাংকিং সিস্টেমটা হচ্ছে, ধরে নেওয়া যাক তোমার বাড়ির পাশে কোনো একটা ব্রাঞ্চে, কোনো একটা ব্যাংকে তোমার অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেখানে তোমার কিছু টাকা জমানো রয়েছে। তুমি এবার তোমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে ঘুরতে গেছো, সেখানে গিয়ে কোনো কারণে তোমার টাকার দরকার পড়েছে। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি এটিএমের সাহায্যে টাকাটা তুলে নেবে। তোমার টাকা জমা করা রয়েছে তোমার বাড়ির পাশের একটা ব্যাংকের ব্রাঞ্চে, তুমি টাকাটা তুলতে পারছো অন্য কোনো রাজ্যের অন্য কোনো একটা এটিএম থেকে। এটা সম্ভব হয়েছে কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে। মানে কোর ব্যাংকিং সিস্টেম বলতে কি বোঝায়, তুমি যে কোনো ব্রাঞ্চ থেকে টাকা জমা করতে পারো বা টাকাটাকে তুলতে পারো, এটাই হচ্ছে কোর ব্যাংকিং সিস্টেম। কোর ব্যাংকিং সিস্টেম না থাকলে তোমাকে যে ব্যাংকে, যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকেই তোমাকে টাকা জমা এবং টাকা তোলার কাজটা করতে হবে। আশা করি বোঝাতে পারলাম কোর ব্যাংকিং সিস্টেমটা কী এবং সেটা কতখানি সুবিধাজনক সেটাও তোমরা বুঝতে পারছো। নেক্সট পয়েন্টটা হচ্ছে ই কমার্স। ই কমার্স বলতে কি বোঝায়? ই কমার্সটা বলতে বোঝায় অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিং বলতে কোনো একটা ধরো ম্যানুফ্যাকচারার রয়েছে, কোনো একটা কোম্পানি কোনো জিনিস তৈরি করছে, তারা তাদের ওয়েবসাইটে বা বিভিন্ন ওয়েবসাইটে সেই জিনিসগুলোর বিজ্ঞাপন দিতে পারবে, এটাকে বলা হচ্ছে ই কমার্স। আর ই কমার্সেরই একটা পার্ট হচ্ছে অনলাইন শপিং। অনলাইন শপিংটাও একটা ই কমার্সের মধ্যেই পড়ছে। এখানে সমস্ত ধরনের জিনিসপত্র কেনা বেচা হয়ে থাকে, যেমন ধরো ফ্লিপকার্ট, অ্যামাজন বা পেটিএম মল, আরও অনেক কিছু রয়েছে। নেক্সট হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং। আমরা ঘরে বসেই যে কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারছি, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। নেক্সট হচ্ছে এই কমিউনিকেশনের জন্য সিগন্যালটা কত রকমের হয়ে থাকে। সিগন্যালটা হয়ে থাকে 2 রকমের, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এখানে কতগুলো টার্ম বলে রাখা ভালো। ডেটা সোর্স, ডেটা সোর্স বলতে যে কম্পিউটার থেকে ডেটা পাঠানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডেটা সোর্স। সেন্ডার, সেন্ডার হচ্ছে যে পাঠাচ্ছে। ট্রান্সমিশন মিডিয়া বা ট্রান্সমিশন মিডিয়াম বলতে কি বোঝায়, তারের মাধ্যমে পাঠানো হচ্ছে, এক্ষেত্রে তারটা হবে ট্রান্সমিশন মিডিয়া। রিসিভার মানে যে ডেটাটাকে রিসিভ করছে তাকে বলা হচ্ছে রিসিভার। আর ডেস্টিনেশন বলতে যে কম্পিউটার থেকে রিসিভ করা হচ্ছে সেটাকে বলা হবে ডেস্টিনেশন। তো এবার অ্যানালগ সিগন্যাল সম্পর্কে আলোচনা করা যাক। আমরা যে টেলিফোন মাধ্যমে কথা বলে থাকি, মানে যেটাকে আমরা ল্যান্ডলাইন কানেকশন বলে থাকি, সেই কানেকশনটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে তথ্যর আদান প্রদানের জন্য। এই অ্যানালগ সিগন্যালটা কীরকম দেখতে হয়ে থাকে? অ্যানালগ সিগন্যালটা কিছুটা এরকম দেখতে হয়ে থাকে। অ্যানালগ সিগন্যালটা এরকম কিছুটা তরঙ্গ আকৃতির হয়ে থাকে। ছবিটা এখানে দেওয়া রয়েছে। এই অ্যানালগ সিগন্যালের 3টে বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটা হচ্ছে অ্যামপ্লিচিউড। অ্যামপ্লিচিউড বলতে কি বোঝায়, এই যে তরঙ্গটা রয়েছে, তরঙ্গটা কতটা উপরে উঠছে বা কতটা নিচে নামছে, এটাকে বলা হচ্ছে অ্যামপ্লিচিউড। এটাকে বলা হয় তরঙ্গের বিস্তার। অ্যামপ্লিচিউড বলতে কি বোঝায়, একটা তরঙ্গ কতটা ওপরে উঠছে বা কতটা নিচে নামছে, মানে এই বিস্তারটাকে বলা হচ্ছে অ্যামপ্লিচিউড। এখানে একটা পূর্ণ তরঙ্গ বলতে এখান থেকে এত অবধি, এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ।
আবার এখান থেকে এত অবধি হচ্ছে আরেকটা দ্বিতীয় তরঙ্গ। তো এরকম তরঙ্গ 1 সেকেন্ডের মধ্যে কতগুলো তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। 1 সেকেন্ডের মধ্যে কতগুলো এরকম তরঙ্গ তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ফেজ। ফেজ দু রকমের হতে পারে, একটা হচ্ছে রেফারেন্স ওয়েভ আর একটা হচ্ছে পরীক্ষাধীন ওয়েভ। এই দু রকমের ফেজ হতে পারে। অ্যানালগ সিগন্যালে কী কী সুবিধা রয়েছে? অ্যানালগ সিগন্যালের মাধ্যমে ভিডিও বা অডিও ডেটা খুব সহজেই পাঠানো যায়। অ্যানালগ সিগন্যালের মাধ্যমে ভিডিও বা অডিও ডেটা খুব সহজেই পাঠানো যায়। আর এই সিগন্যালের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করাটা খুব সহজ। এই অ্যানালগ সিগন্যালের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করাটা খুব সহজ। এর কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধাটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল অন্য কোনো ওয়েভের দ্বারা প্রভাবিত হতে পারে। এটা হচ্ছে একটা অসুবিধা। অন্য কোনো ওয়েভের দ্বারা অ্যানালগ সিগন্যালটা প্রভাবিত হতে পারে। নেক্সট হচ্ছে ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল বলতে এখানে তথ্য আদান প্রদান করা হয় 0 আর 1 দ্বারা। 0 আর 1 দ্বারা তথ্য আদান প্রদান করা হয়ে থাকে। এই যে ডিজিটাল সিগন্যালটা হয় কিছুটা এরকম। কোনো একটা ডিজিটাল সিগন্যালকে যদি আমরা অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করি সেটাকে বলা হবে মডিউলেশন। কোনো একটা ডিজিটাল সিগন্যালকে যদি আমরা অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করি তাকে বলা হবে মডিউলেশন। আর কোনো একটা অ্যানালগ সিগন্যালকে যদি ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করি তাকে বলা হবে ডিমডিউলেশন। ডিজিটাল থেকে কোনো একটা সিগন্যালকে অ্যানালগে রূপান্তরিত করলে সেটাকে বলা হবে মডিউলেশন। আর অ্যানালগ থেকে সেটাকে ডিজিটালে রূপান্তরিত করলে সেটাকে বলা হবে ডিমডিউলেশন। এটা করা হয়ে থাকে মোডেমের সাহায্যে। মোডেমের সাহায্যে অ্যানালগ থেকে ডিজিটালে বা ডিজিটাল থেকে অ্যানালগে কোনো সিগন্যালকে চেঞ্জ করা যায়। লাস্টে অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে। অ্যানালগ সিগন্যালটা হচ্ছে অডিও আর ভিডিও ডেটা পাঠানোর জন্য খুব উপযোগী, আর ডিজিটালটা হচ্ছে টেক্সট ডেটা পাঠানোর জন্য খুব উপযোগী। এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করা হয়ে থাকে, আর এখানে 1 আর 0 ব্যবহার করা হয়ে থাকে। এখানে ডেটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু এখানে ডেটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। অ্যানালগ সিগন্যালটা সহজলভ্য নয় এবং এটা যথেষ্ট দামি, কিন্তু ডিজিটাল সিগন্যালটা হচ্ছে সহজলভ্য এবং এর দামটাও হচ্ছে যথেষ্ট কম। নেক্সট হচ্ছে মোড অফ কমিউনিকেশন। মোড অফ কমিউনিকেশন কত রকমের হতে পারে? সাধারণত মোড অফ কমিউনিকেশন হয় 3 রকমের। একটা হচ্ছে সিমপ্লেক্স মোড, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড বলতে কি বোঝায়? সিমপ্লেক্স মোডে শুধুমাত্র একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে ডেটা পাঠাতে পারবে। এই যে ছবিটা দেওয়া রয়েছে দেখো, একটা হচ্ছে স্টেশন 1 আর একটা হচ্ছে স্টেশন 2। এখানে স্টেশন 1টাই শুধুমাত্র স্টেশন 2কে ডেটা পাঠাতে পারবে, কখনো স্টেশন 2 স্টেশন 1কে ডেটা পাঠাতে পারবে না। মানে যেটা হয়ে থাকে টিভির ক্ষেত্রে, বিভিন্ন চ্যানেল কোম্পানিগুলো থেকে আমাদের টিভিতে সিগন্যাল পাঠানো হয়, আমরা কিন্তু রিটার্ন সিগন্যাল পাঠাতে পারি না। অথবা ধরো কম্পিউটারের কিবোর্ড থেকে সিগন্যালটা আমাদের কম্পিউটারে যাচ্ছে, কিবোর্ড থেকে সিগন্যালটা কম্পিউটারে যাচ্ছে, কিন্তু কম্পিউটার থেকে সিগন্যালটা কিবোর্ডে আসে না। বা ধরো রেডিও স্টেশন থেকে কী করা হয়, সিগন্যালটাকে পাঠানো হয়, সেটা আমরা রেডিওর মাধ্যমে রিসিভ করি, কিন্তু তার বদলে আমরা রিটার্ন সিগন্যাল পাঠাতে পারি না। এটা হচ্ছে সিমপ্লেক্স মোড। তারপরে দেখা যাচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স বলতে কি বোঝায়? একটা ডিভাইস পাঠাবে, 2 নম্বর ডিভাইসটা রিসিভ করছে, 1 নম্বর ডিভাইসের পাঠানো কমপ্লিট হয়ে গেলে দেন 2 নম্বর ডিভাইস পাঠাতে পারবে, দুজন একসাথে পাঠাতে পারবে না। আশা করি জায়গাটা বোঝাতে পারলাম। 2খানা ডিভাইস রয়েছে, ধরে নেওয়া যাক 1 নম্বর ডিভাইসটা ডেটা পাঠাচ্ছে 2 নম্বর ডিভাইসটাকে, তখন 2 নম্বর ডিভাইসটা ডেটা পাঠাতে পারবে না। 1 নম্বর ডিভাইসের কমপ্লিট হয়ে গেলেই দেন 2 নম্বর ডিভাইসটা ডেটা পাঠাতে পারবে। যেমন ধরো হচ্ছে ওয়াকিটকিতে একসাথে দুজন কথা বলতে পারে না, একজন কথা বললে তার কথা বলা কমপ্লিট হলে তবেই 2 নম্বর জন কথা বলতে পারবে। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। লাস্টে হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সে কি? এখানে 2খানা ডিভাইস কন্টিনিউয়াসলি দুজনকে ডেটা পাঠাতে পারে। মানে প্রথমজন যখন দ্বিতীয় জনকে ডেটা পাঠাচ্ছে তখন দ্বিতীয় ডিভাইসটাও প্রথম ডিভাইসটাকে ডেটা পাঠাতে পারবে। মানে দুটো কাজ একসাথে হওয়া সম্ভব।
প্রথম ডিভাইসটা যখন দ্বিতীয় ডিভাইসটাকে ডেটা পাঠাচ্ছে, তখন দ্বিতীয় ডিভাইসটাও প্রথম ডিভাইসটাকে ডেটা পাঠাতে পারবে। এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। এটা সাধারণত হচ্ছে টেলিফোন লাইন, এখানে দেখবে দুজনে একসাথে কথা বলা সম্ভব। লাস্টে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে। সিমপ্লেক্সে বলছে এটা হচ্ছে একমুখী। এটা ধরো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসেই ডেটা যাবে, কখনো রিভার্স হবে না, মানে এক নাম্বার ডিভাইস দু নাম্বার ডিভাইসকে ডেটা পাঠাতে পারবে, কখনো দু নাম্বার ডিভাইসটা এক নাম্বার ডিভাইসটাকে ডেটা পাঠাতে পারবে না। হাফ ডুপ্লেক্সটা কি বলছে, আমরা জানি যে এটা এক নাম্বারটা দু নাম্বারটাকে পাঠাচ্ছে, পাঠানো কমপ্লিট হলে তবেই দু নাম্বারটা আবার এক নাম্বারটাকে পাঠাতে পারবে। আর ফুল ডুপ্লেক্সে কি দুজনেই একসাথে ডেটা পাঠাতে পারে। সিমপ্লেক্সে কি দেখলাম আমরা, সিমপ্লেক্সে সর্বদা একটা ডিভাইস গ্রাহক হিসেবে কাজ করে, একজন প্রেরক হিসেবে কাজ করে, একজন রিসিভার হিসেবে কাজ করে, একজন সেন্ডার হিসেবে কাজ করে। আর এখানটায় কি হচ্ছে, দুটো ডিভাইসই এখানে প্রেরক এবং গ্রাহক, দুটোই সেন্ডার দুটোই রিসিভার। এখানেও ঠিক তাই, এখানে দুজনেই হচ্ছে সেন্ডার দুজনেই হচ্ছে রিসিভার। সিমপ্লেক্সটা খুব কম জায়গায় ব্যবহার করা হয়ে থাকে, যেমন ধরো টিভিতে রয়েছে বা রেডিওতে রয়েছে বা কিবোর্ডে রয়েছে, মাউসে রয়েছে। হাফ ডুপ্লেক্স এটাও ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সব থেকে বেশি ব্যবহারটা হয়ে থাকে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সে দুখানা ডিভাইসের মধ্যে কমিউনিকেশনের জন্য একটাই মাত্র লাইন থাকে। হাফ ডুপ্লেক্সেও দুখানা ডিভাইসের মধ্যে কমিউনিকেশনের জন্য একটাই লাইন থাকে। আর ফুল ডুপ্লেক্সে দুখানা ডিভাইসের মধ্যে কমিউনিকেশনের জন্য দুখানা লাইন থাকে। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি জিনিসগুলোকে বুঝতে পেরেছে। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি অংশটাকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।